যুক্তরাষ্ট্রের সংঘর্ষে বিধ্বস্ত বিমান হেলিকপ্টারের সব আরোহী নিহত। এদিকে হোয়াইট হাউসের কাছে বিমান হেলিকপ্টার দুর্ঘটনার ষড়যন্ত্র দেখছে ট্রাম্প। আরও জানিয়ে দেব শান্তিরক্ষী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পোড়ানো যুবককে গুলি করে হত্যা সুইডেনে। সর্বশেষে জানিয়ে দিব পশ্চিমারা আন্তরিকতা দেখালেই কেবল পরমাণু আলোচনা সম্ভব বলছে ইরান। যুক্তরাষ্ট্রের সংঘর্ষে বিধ্বস্ত বিমান হেলিকপ্টারের সব আরোহী নিহত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। বৃহস্পতিবার স্থানীয় কিউবিচা শহরের মেয়র এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মেয়র লিলি ইউ জানান, বিধ্বস্ত হওয়া বিমান ও হেলিকপ্টারে কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছে তারা। এই সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইউএস প্রধান জেন বলেছেন, আমরা মনে করি না যে কেউ বেঁচে আছে। স্থানীয় সময় বুধবার রাত ৮টা ৪৫ দিকে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে বিমানটি রানওয়ে ৩৩-এর দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় এর সঙ্গে সামরিক হেলিকপ্টার সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বিমানটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। কম্বোডিয়ার সি বাজে ৭০০ বিমানটিতে ৬০ জন জাতীয় ৪ জন ক্রু ছিলেন, আর মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন ৩ জন আরোহী। হোয়াইট হাউসের কাছে বিমান হেলিকপ্টার দুর্ঘটনার ষড়যন্ত্র দেখছেন ট্রাম্প। ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষে বিমানটি দ্বিখণ্ডিত হয়ে পোটোম্যাক নদীতে পড়ে। সামরিক হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়ে বিমানটির কাছাকাছি নদীতে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানে ৬৪ জন এবং কপ্টারে ৪ যাত্রী ছিল বলে তথ্য এসেছে। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্ম টুডে ট্রাম্প লিখেছেন, একেবারে সঠিক পথে এগোচ্ছিল বিমানটি। বিমানবন্দরের নামার রাস্তা ধরে এগোচ্ছিল। অনেকটা সময় ধরে শটান বিমানটির দিকে এগিয়ে আসছিল হেলিকপ্টারটি। রাতের আকাশ পরিষ্কার ছিল, জ্বলজ্বল করছিল বিমানের আলো। হেলিকপ্টারটি উপরে উড়ে গেল না কেন, নিচেই বা নেমে গেল কেন? বিমানটিকে দেখতে পাচ্ছে কি, বিমানটিকে দেখতে পারছে না? জানতে চেয়ে কেন কন্ট্রোল টাওয়ার থেকে হেলিকপ্টারটিতে নির্দেশ দেওয়া হলো না? হোয়াইট হাউস থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে এমন ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট। তার কথায় খুব খারাপ অবস্থা। দেখে মনে হচ্ছে এটা আটকানো যেত। ঠিক হয়নি। সেনার কন্ট্রোল টাওয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। ৬৪ জন যাত্রী নিয়ে ওয়াশিংটনের ডোনাল্ড রিগান বিমানবন্দরে অবতরণের সময় চপারে ধাক্কা খায় আমেরিকা এয়ারলাইন্সের ৫৬৪২ বিমান। চপারের সঙ্গে বিমানটিও অকপট নদীতে পড়ে গিয়ে উল্টো দিক থেকে সেনার চপারটি একই উচ্চতায় চলে এসেছিল বলে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে। মার্কিন বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চাপার পাইলট সহ ৩ জন নিহত হন। তাদের প্রশিক্ষণ চলছিল। এ পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে বিবিসির মার্কিন অংশীদার সিএন নিউজকে নিশ্চিত করেছে পুলিশ কর্মকর্তারা। বিমান দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শান্তিরক্ষী হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী M২৩ গ্রুপের হামলার শিকার হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। এতে ১৭ শান্তিরক্ষী নিহত হয়েছে। এই ঘটনার পর সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে কঙ্গোর রাষ্ট্রপতি। বৃহস্পতিবার অ্যানাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের প্রতিশ্রুতির পাশাপাশি রাষ্ট্রপতি পূর্ব সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। প্রাণহানির পর আন্তর্জাতিক এবং আফ্রিকান সম্প্রদায়ের নিরাপত্তার নিন্দা করেছেন তিনি। এছাড়া রোমানক্রান্তে বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগে অভিযুক্ত করেছেন কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স আন্তোনি। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে তার টেলিভিশন ভাষণে বলেছেন, আমাদের দেশের পূর্বাঞ্চল নিরাপত্তা পরিস্থিতির অভূতপূর্ব অবনতির মুখোমুখি হচ্ছে। রুয়ান্ডার প্রতিরক্ষা বাহিনী তাদের M২৩ পুতুলদের সমর্থন দিয়ে যাচ্ছে। এভাবে তারা আমাদের জনগণের মধ্যে সন্ত্রাস ও জনশূন্যতার বীজ বপন করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সোমবার রূপ সমর্থিত M২৩ বিদ্রোহীরা গোলার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে, কিন্তু বাসিন্দারা বলছেন
কৌশলগত শহরটি এখনও বিদ্রোহী এবং সেনাবাহিনী উভয়ের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার সংঘর্ষে গোমার কমপক্ষে 23 জন, রুদ্রদায় 9 জন এবং লড়াইয়ে শত শত নিহত হয়েছে। এছাড়া এই সপ্তাহের সংঘর্ষে 17 জন শান্তিরক্ষী নিহত হয়েছে, যার মধ্যে 13 জন দক্ষিণ আফ্রিকান, 3 জন মালাওয়ান এবং 1 জন জাতীয়তা জানা যায়নি। শান্তিরক্ষী হত্যার পর সেখানে যুদ্ধ আরও তীব্রতর হলে জাতিসংঘ 10 লক্ষেরও বেশি জনসংখ্যার শহর গোমা থেকে তাদের বেসামরিক কর্মীদের সরিয়ে নেবে। তবে এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। গত সোমবার আইএসপিআর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, DR কঙ্গোতে চলমান শান্তিপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদ রয়েছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ পড়ানো যুবককে গুলি করে হত্যা সুইডেনে। সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ পড়ানো যুবক সালমানকে গুলি করে হত্যা করা হয়েছে। ধর্মীয় গ্রন্থে আগুন দিয়ে সহিংস প্রতিবাদ বিক্ষোভে উস্কানি দিয়েছেন সে। তার হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। ইরাকের সঙ্গে সুইডেনের কূটনৈতিক সম্পর্ককে দেখা যায় উত্তেজনা। এক পর্যায়ে বাগদাদ থেকে বহিষ্কার করা হয় সুইডেন রাষ্ট্রদূতকে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, বুধবার সন্ধ্যায় সুদারল্টেতে একটি অ্যাপার্টমেন্টে তাকে হত্যা করা হয়েছে। 2023 সালে স্কট হোম সেন্ট্রাল মসজিদের বাইরে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ অগ্নিসংযোগ করে মমিকা। এর ফলে সৃষ্টি হয় অস্থিরতা। পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাকে হত্যার পর বুধবার রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন ভাবে 5 ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। উল্লেখ্য, সালমান মেক্সিকো একজন ইরাকি, সে বসবাস করে সুইডেনে। তার বিরুদ্ধে 2023 সালের গ্রীষ্মে 4টি ঘটনায় একটি জাতিগত গ্রুপের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়। এ কারণে অন্য 2 জনের সঙ্গে অভিযুক্ত হয় সেই। এই ঘটনায় রায় দেওয়ার কথা আজ বৃহস্পতিবার, কিন্তু স্টকহোম কোর্ট বলেছে 2 আসামির মধ্যে একজন নিহত হওয়ার ফলে রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। বিবিসি লিখেছে, সালমান মেমিকো ইসলাম বিরোধী ধারাবাহিক প্রতিবাদ বিক্ষোভ করেছে। এতে বহু মুসলিমের অনুভূতিতে আঘাত লেগেছে। দেখা গিয়েছে বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশে বিক্ষোভ। বাগদাদে সুইডিশ দূতাবাসে 2বার প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইরাকের সঙ্গে সুইডেনের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। ফলে বাগদাদ থেকে বহিষ্কার হয় সুইডিশ রাষ্ট্রদূতকে। পশ্চিমারা আন্তরিকতা দেখালেই কেবল পরমাণু আলোচনা সম্ভব বলছে ইরান। পশ্চিমা দেশগুলো যদি আন্তরিক মনোভাব দেখায় তবে ইরান তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত। বৃহস্পতিবার সরকারি দৈনিক ইরান প্রকাশিত এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র। তিনি বলেছেন, আমরা বহুবার বলেছি আলোচনা করতে প্রস্তুত, তবে অপরপক্ষ আন্তরিক হলেই কেবল এটি সম্ভব হবে। ইরান সম্প্রতি পশ্চিমা দেশগুলোকে একাধিকবার সংহত দিয়েছে যে তারা পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় আসতে ইচ্ছুক। গত মঙ্গলবার স্কাই নিউজের দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নতুন মার্কিন প্রশাসন যদি পরমাণু আলোচনা নতুন করে শুরু করতে চায় তবে তেহরানের বিশ্বাস অর্জন করতে হবে। বৃহস্পতিবারের সাক্ষাৎকারে বাকারি আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি একটি বাস্তবমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন। 2021 সালে তার প্রথম মেয়াদ শেষ হওয়ার পর ট্রাম্প সর্বোচ্চ চাপ নীতি অনুসরণ করেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে রাখছে। 2015 সালের ঐতিহাসিক চুক্তি থেকে বের হয়ে যায়। ওয়াশিংটনের 2018 সালের পরমাণু চুক্তি থেকে বের হওয়ার পরও 1 বছর পর্যাপ্ত তেহরান চুক্তি মেনে চলেছিল, তবে পরে তা ধীরে ধীরে প্রত্যাহার করে নেয়। নতুন আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে বাকারি বলেছেন, ইরানের নীতি নির্ভর করবে অন্য পক্ষের কর্মকাণ্ডের উপর। ইরান বারবার চুক্তি পুনরুদ্ধারের ইচ্ছা প্রকাশ করলেও পরমাণু চুক্তি পুনর্জীবিত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করে তার শেষের একাকিত্ব অবসানের আহ্বান জানিয়েছিলেন। 2016 সালে ট্রাম্পের ক্ষমতায় আসার আগে ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনা চালিয়েছে, যা উভয় দেশই খোলামেলা ও গঠনমূলক বলে বর্ণনা করেছে। ডিসেম্বর মাসে 3টি পশ্চিমা দেশ তেহরানের বিরুদ্ধে উচ্চমাত্রায় ইউরেনিয়াম মজুদ বাড়ানোর অভিযোগ তুলে বলেছে এটি কোনো যৌক্তিক উদ্দেশ্য ছাড়া করা হয়েছে এবং পরমাণু নিষেধাজ্ঞা পুনর্বহাল করার বিষয়েও আলোচনা হয়েছে।